ডেইলি স্টার এবং প্রথম আলোর অন্যতম প্রভাবশালী ব্যক্তি কর্ণধার মতিউর রহমান এবং মাহফুজ আনাম সাহেব সাম্প্রতিক সময়ে তারেক রহমানের জন্য যে ভালোবাসা দেখাচ্ছেন, এটা বাংলাদেশের মানুষকে যেভাবে আশ্চর্যান্বিত করেছে, তেমনি আমিও আশ্চর্যান্বিত হইনি এমনটা না, তবে এটাকে আমি অস্বাভাবিক হিসাবেও দেখছি না। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে, ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসিটা যেভাবে ডানা গজিয়েছে, এক্ষেত্রে অবশ্যই একজন গণতান্ত্রিক দলের লিডার বাংলাদেশের জন্য কাম্য, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এই গণতান্ত্রিক দেশে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে গণমাধ্যমের বিভিন্ন রকমের ভূমিকা, এটা নিয়েও একটা ব্যাপার স্যাপার বিভিন্ন সময় আপনারা যেমন দেখেছেন, তেমনি পাঠক হিসাবে আমিও আমার যতটুকু দেখার সুযোগ হয়েছে দেখেছি। মাহফুজ আনাম সাহেব এবং মতিউর রহমান সাহেব তারা যে কথাগুলো তুলেছেন যে গণমাধ্যমের উপর হামলা, এটি শুধু গণমাধ্যমের উপর নয়, এটি গণতন্ত্রের উপর হামলা, এই বিষয়টাকে আরো বলেছেন যে অতীতে কখনো কোনো গণমাধ্যমে এই ধরনের ঘটনা ঘটেনি। আমরা অতীতের বিষয়টা অবশ্যই আজকের আলোচনায় খুঁজে বেড়াবো হয়েছে কিনা, এবং সেই সাথে তারেক রহমানের প্রতি হঠাৎ এই ভালোবাসা, এটাও কেন এবং এর পেছনের নেপথ্যে কি বিষয়, এই বিষয়টাও আমরা খুঁজে বেড়ানোর চেষ্টা করব। তারেক রহমান সাহেব 2008 সালে 1/11 সরকারের সময়ে কারান্তরীণ অবস্থায় তিনি অসুস্থতাজনিত কারণে লন্ডনের উদ্দেশ্যে যান এবং সেখানে দীর্ঘ 18 বছরের বেশি সময় ধরে নির্বাসনে ছিলেন এবং 25 ডিসেম্বর 2025 সালে তিনি বাংলাদেশে ফেরার কথা রয়েছে। সেটাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাস, উদ্দীপনা এবং নানা প্রস্তুতি ইতিমধ্যে তারা সেরেছেন এবং 300 ফিটে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য মঞ্চগুলো তৈরি করা হয়েছে। যখন তারেক রহমান আসার এই আনন্দ বিএনপির মধ্যে বইছে, সেই আনন্দ কিন্তু মতিউর রহমান এবং মাহফুজ আনাম সাহেবও ছড়িয়ে বেড়াচ্ছেন বাংলাদেশে। ইটস আ গুড সাইন, বাংলাদেশের একজন গণতান্ত্রিক নেতা বা বিএনপির একজন সর্বোচ্চ পর্যায়ের নেতা আসার ক্ষেত্রে তারা আনন্দিত হতে পারেন, এতে আমি দোষের কোনো কিছু দেখছি না, এবং এটাকে আমি অন্যান্যদের মতো নেগেটিভ ভাবেও কোনোভাবে গ্রহণ করতে চাই না। ব্যাপারটা হচ্ছে, আমরা যদি পেছনে ফিরে যাই 2001 থেকে 6 পর্যন্ত, তৎকালীন সময়ে লাস্ট সময়ে এসে 4 দলীয় জোট সরকারের সময়, তখন যে আলপিন সংখ্যা বের হতো এবং এর পরবর্তীতে যতদিন বের হয়েছে, সেখানে তারেক রহমান সাহেবকে ঘিরে আমরা কার্টুন দেখেছিলাম, তেলের ভিতরে একদম চুবানো, এবং তৎকালীন সময়ের হাওয়া নিয়ে নানা কথাবার্তা ইত্যাদি। সে সময়কার সময়ে তারেক রহমানকে তারা যেভাবে নিউজ করেছেন, ঠিক আজকে প্রায় 20 বছর পর গণতন্ত্রের জন্য তাকে অপরিহার্য হিসাবে আখ্যায়িত করে সেই প্রথম আলোতে স্বয়ং মাহফুজ আনাম এবং মতিউর রহমান সাহেব তারা নিউজ কাভারেজগুলো একদম হেডলাইনে দিলেন। তাহলে এই যে গণমাধ্যমের যে একটা ভূমিকা একটা রাষ্ট্রের জন্য, সেটা যেমন অনস্বীকার্য, তেমনি গণমাধ্যমের কিছু বিষয়, এই বিষয়টাও কিন্তু আমাদের চোখ এড়ানোর মতো শক্তিটাও নেই। এজন্য বললাম এটা, যে একটা দৈব ক্যারেক্টার, এই বিষয়গুলো আমরা কবে ছাড়ব? দৈব ক্যারেক্টারের বিষয়গুলো যদি আমরা বদলাতে না পারি, তাহলে অনেক সময় অনেক কিছুর মধ্যে, সমালোচনার মধ্যে আমাদের অবশ্যই নিয়ে যাবে। এই বিষয়টা থেকে কোনো অবস্থায় আমার মনে হয় কেউ কাউকে
ডিফেন্ড করার সুযোগ নেই। যাই হোক, তিনি তার আগমনকে ঘিরে যেভাবে আনন্দিত হতে চান বা যেভাবে বোঝাতে চান না কেন, এটাকে আমি নেতিবাচক কোনো বিষয় দেখছি না। কিন্তু যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়েছি সেটা হচ্ছে, একটা মানুষের স্ট্যান্ডিং এর যে জায়গাটা, সেই বিষয়গুলো কেন পক্ষপাতপূর্ণ হবে এবং কেন নিরপেক্ষতা একটা নিদর্শন সেখানে অবস্থান করবে না, এই বিষয়গুলোকে আমরা আলোচনায় তুলেছি। তো যাই হোক, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী, বিদেশি মিশনে হামলা, এই বিষয়গুলো খুবই নিন্দনীয়। এটা একটা দেশের জন্য কোনো অবস্থাতে শুভ হয়ে উঠতে পারে না, এবং সেই সাথে এই বিষয়গুলো বহির্বিশ্ব ভালোভাবেও দেখে না। এটা সরাসরি গণতন্ত্রের উপর একটা থাবা, এবং সেই সাথে একটা দেশের অস্তিত্বের উপরও থাবা। যেভাবে মাহফুজ আনামরা আজকে দিনে বলছেন, মতিউর রহমানরা বলছেন, ইতিপূর্বে আগে ঘটেনি, সেই বিষয়টা তারা যদি 2024 সালের 5ই অগাস্টের পর সময় টিভি, বাংলা ভিশন, 71 টিভিতে যেভাবে দখল করেছে, ভাঙচুর করেছে, সেই বিষয়টাকে তখন যদি মুক্ত রাখা যেত, তাহলে ডেইলি স্টার বা প্রথম আলো বা অন্যান্য যে কোনো পত্রিকা হোক, বা পত্রিকা যারা লিখেন, সাংবাদিকতা করেন, তাদের উপরে যে বর্বরতা, এগুলো অন্তত পক্ষে দেখতে হতো না। যদি মাহফুজ আনাম সাহেব বা মতিউর রহমান সাহেব এই কথাটির সাথে যুক্ত করতেন, তাহলে আরো যুক্তিযুক্ত হতো বলে আমার মনে হয়। আমার জায়গা থেকে যে বিশ্লেষণটা আপনাদের সাথে নাও মিলতে পারে, বাট একটা বিষয়, একটা জায়গায় আপনি দল, মত, বর্ণ, জাতপাত যেটাই বলেন না কেন, সবকিছুর বাইরে এসে নাগরিক হিসাবে যে বিষয়টা দরকার, সেটা হচ্ছে নিরাপত্তা। সেটা স্বাভাবিক জীবনযাপনে হোক, কর্মময় জীবনে হোক, পরিবার হোক, প্রতিষ্ঠান হোক, এই বিষয়গুলো রাষ্ট্রের জায়গা থেকে অবশ্যই রাষ্ট্রপ্রধানকে এনশিওর করা প্রয়োজন। তো যে কাজগুলো ঘটে গেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ। বাংলাদেশের মানুষ এই জায়গাগুলো থেকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আবারও ফিরে আসবে, এবং জনগণ তার প্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচিত করে স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণ করবে, সেটাই প্রত্যাশা। ভালো থাকবেন। আপনাদের যদি কারো এই বিষয়গুলো নিয়ে কমেন্টস থাকে, অর্থাৎ মন্তব্য থাকে, কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা আপনাদের মতামত তুলে ধরতে পারেন। সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।